মাত্র 5 ঘন্টায় 60টি বড় ধরনের হামলা। 50 বছরের ইতিহাস ভেঙে আপনার 3টি গ্রাম দখলে নিয়েছে সেনাবাহিনী। ভারতের যে দাদাগিরি, প্রতিরক্ষা শক্তি 90% গুড়িয়ে দিয়েছে। সামরিক বাহিনী, নৌবাহিনী, নৌঘাঁটি যা আছে সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে, পাশাপাশি লুট করেছে অবশিষ্ট বেঁচে থাকা অস্ত্রগুলো। এদিকে ভারতের কয়েকটি রাজ্য দখল করার পর ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত খুবই খারাপ অবস্থা হয় তাদের। সর্বশেষ প্রাণের বিনিময়ে হলেও ভারতকে বিজয় করে বাংলাদেশ। বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয়। একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। এবার রাশিয়ার কাছ থেকেও বড় ধাক্কা খেল ভারত। কারণ ভারতের সৈন্য সংখ্যা 13 লক্ষ, বাংলাদেশের সৈন্য সংখ্যা 1,60,000। আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যার হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। এই বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলার বিন্দুমাত্র অধিকার এই নরেন্দ্র মোদী খুনি মোদীর নেই। কিন্তু এই খুনি মোদী, এই কসাই মোদী খ্যাত, তিনি আমার বাংলাদেশকে, স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি পোস্ট করে সেখানে বলেছেন এই স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা। বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত। ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান। ভারতের একদিকে রয়েছে পাকিস্তান আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই হয়ে গিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক করবে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দিব। এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরো বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে, যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো। কিন্তু আমি শেষ লড়াইটা করে যাবো বলছি। বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো, এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে, হিন্দুরা ভয় পাচ্ছে। ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গেছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেটআপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজানা। দর্শক, খেলাটা মনে হয় জমে গিয়েছে। খেলাটা জমিয়ে বাংলাদেশ নিয়ে মহা টেনশনে আছে ভারত। টেনশন দিন যাবে বাড়বে, কমবে না। কিছুদিন ধরেই বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছিল ভারতে আক্রমণ করার জন্য। অবশেষে সেই প্রস্তুতিটি সফল হয়। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন ভারত বাংলাদেশকে একটা হুমকি দিচ্ছিল বা থ্রেট দিয়েছিল। এখন ভারতের কি হয়েছে? ভারতের অনেক রাজ্য কিন্তু বাংলাদেশ দখল করে নেয়। আর এইসব কার অর্ডারে হয়েছে? আপনারা সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই আক্রমণটি করতে গিয়ে অনেকের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা সব কিছু দেখতে পারবেন। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের কি হয়েছে এইটাও দেখতে পারবেন। ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলতেছে। অন্যদিকে ভারতের অনেক নেতাকর্মী সরাসরি ডক্টর ইউনূসকে হুমকি দিচ্ছে, তারা নাকি অনেক কিছুই করবে। আপনাদের সকল কনফিউশন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আমরা ঘটনাস্থলে যাব এবং ভারত বাংলাদেশের মধ্যে কি হচ্ছে আমরা ঘটনাস্থলে থেকে আপনাদেরকে লাইভ আকারে দেখাবো। এবং এইসব নিয়ে কিন্তু অনেক নেতাকর্মীরা আলোচনা করতেছে, সমালোচনা করতেছে এবং একজন উপস্থাপকও অনেক কথা বলতেছে। সেইগুলা দেখবেন, তাহলে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন ডক্টর ইউনূস সহ তাদের কি হয়েছে, অন্যদিকে বাংলাদেশ কিভাবে এই কঠিন কাজের মধ্যে সফলতা পেয়েছে। এই যে দেখুন, কারণ ভারতের সৈন্য সংখ্যা 13 লক্ষ, বাংলাদেশের সৈন্য সংখ্যা 1,60,000। আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যার হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তবে এই বিষয়টি আমরা দ্বিতীয় ধাপে ব্যাখ্যা করছি। তার আগে যেহেতু বাহ্যিকভাবে সবাই এটাই মনে করেন যে সংখ্যায় ভারত এগিয়ে, আপনি যে সংখ্যা উপস্থাপন করছেন সেটাতে কিন্তু আমি মনে করছি জি না, আমরা দ্বিতীয় ধাপে সেটার উত্তর অবশ্যই দেব যে সংখ্যাতেও আসলে বাংলাদেশ এগিয়ে। তার আগে যেহেতু সবাই এটি ভাবছেন যে সংখ্যায় ভারত এগিয়ে, সেটাকে সামনে রেখেই আমরা খুব সচেতনতার সাথে বলতে চাই যে ভারতের যে পরিস্থিতি, ভারতের এই সৈন্যের সংখ্যা এবং সামরিক শক্তির অগ্রগামিতা, এগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করা এটি অসম্ভব, অবাস্তব এবং বাস্তবতা বিবর্জিত একটি কথা। আমরা যদি একেবারে মানচিত্রে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারত যে রাষ্ট্রটি রয়েছে সে তার চারদিকে আসলে তার শত্রু পরিধি তৈরি করেছে। এবং ভারতের যে 13 লক্ষ সৈন্যের কথা বলা হচ্ছে, আমরা শুরুতে এখানে কাশ্মীরের প্রসঙ্গে আসব, এরপর পাকিস্তান, এরপর চীন এবং এরপর 7 সিস্টারের প্রসঙ্গে আসব। আমরা দেখব যে ভারত তার সৈন্যগুলোকে এখানে এমনভাবে ফিট করেছে বা ফিট করতে বাধ্য হয়েছে যে এই সৈন্যগুলোকে এখান থেকে আসলে মুভ করে বাংলাদেশ সীমান্তে আনা এটা অসম্ভব বিষয়। আমরা যদি শুরুতে কাশ্মীরের প্রসঙ্গে আসি, এখানে আমরা কাশ্মীরকে দেখতে পাচ্ছি। এই কাশ্মীরে যেটিকে ভারত অন্যায়ভাবে দখল করে রেখেছে, সেই কাশ্মীরে ভারতের 6 লক্ষ সৈন্য মোতায়েন করা আছে। আমরা এখান থেকে নিজের ভূখণ্ড বলে দাবি করা কাশ্মীরে 6 লক্ষ সৈন্য রয়েছে। তো এখান থেকে আমরা যদি 6 লক্ষকে ভারতের 13 লক্ষ থেকে বিয়োগ করি, তাহলে আপনাকে শুরুতেই কিন্তু এটা 7 লাখে নেমে আসছে। কাজেই যে কথা
বলা হচ্ছে যে ভারতের 13 লক্ষ সৈন্য রাতারাতি তারা বাংলাদেশকে হজম করে ফেলবে, সেখান থেকে কিন্তু শুরুতেই 6 লক্ষ মাইনাস হয়ে যাচ্ছে কাশ্মীরকে রক্ষার ক্ষেত্রে। দ্বিতীয় ধাপে আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে আসি, পাকিস্তানের সাথে ভারতের 3300 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে এবং ভারত পাকিস্তান সীমান্তকে পৃথিবীর সবচাইতে ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা হয়। এখান থেকে ভারতের কোনোদিনও ক্ষমতা নাই তাদের লক্ষ লক্ষ সৈন্যকে প্রত্যাহার করার বা সরিয়ে নিয়ে আসার। এরপরে আমরা যদি চীনের প্রসঙ্গে আসি, পৃথিবীতে ভারত সবচেয়ে বেশি ভয় পায় চীনকে। সেই চীনের সাথে ভারতের সীমান্ত 3488 কিলোমিটার এবং চীনের ক্ষেত্রে আমরা যদি বলি যে ভারতের যে লাদাখ রয়েছে সেই জায়গাটি, এরপর এখানে সিয়াচেনের জায়গাটি এবং এরপরে ভুটান, ভারত এবং চীন সীমান্তের ডোকলাম জায়গা এবং ভারতের অরুণাচল, এই 4টি জায়গাতে ভারতীয় সৈন্য চীনা সৈন্যদের কাছে কিন্তু সকাল দুপুর রাতে মার খাচ্ছে। এবং আমি আরেকটি তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে অরুণাচলে যেখানে ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে সেখানেও ভারত অন্তত 80,000 বর্গ কিলোমিটার এলাকা হাতছাড়া হয়েছে, যেটা চীন দখল করে নিয়েছে। যখন ভারতীয় লাখ লাখ সৈন্য এই সীমান্তে মোতায়েন আছে, এমন অবস্থায় যদি এই হয়, যদি তারা কখনো চিন্তা করে, আসুক না আসুক সেটা পরে, যদি চিন্তা করে যে সেখান থেকে সৈন্য মুভ করে তারা বাংলাদেশ সীমান্তে নিয়ে আসবে, তখন কি হতে পারে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই ভেবে ফেলেছেন। তো আমরা যদি আসি আপনার কাছে, তখন যেটা হতে পারে যে ভারত তার চীন থেকে, কাশ্মীর থেকে এবং পাকিস্তান থেকে আরেকটি যেটি আমাদের রয়ে গিয়েছে সেটি হচ্ছে 7 সিস্টার। এখানে যে 7 সিস্টার রয়েছে সেখানে আসামের উলফা রয়েছে, 7 সিস্টারের বাইরে ঝাড়খণ্ডের মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, আর অনেক স্বাধীনতাকামী সংগঠন রয়েছে। তো পাকিস্তান, কাশ্মীর, চীন এবং 7 সিস্টার থেকে ভারত যদি তার সৈন্যগুলোকে প্রত্যাহার করার কথা কখনো কল্পনা করে বা প্রত্যাহার করে নিয়ে আসে, তারা শুধু আসতে দেরি, গিয়ে দেখবে ভারতের সেদিককার পুরো এলাকায় আসলে শত্রুদের দখলে চলে গিয়েছে। তো আপনার ব্যাখ্যা শুনে যেটা মনে হচ্ছে, তাদের এ ধরনের মিথ্যা ভুয়া সংবাদ বা ভুয়া উপস্থাপনা দেখে বাংলাদেশের মানুষ যত হাসছে, তার চেয়ে বেশি পাকিস্তান, কাশ্মীর, চীন এবং 7 সিস্টারের মানুষগুলো হাসছে এবং তারা, আমি বলবো যে ওত পেতে আছে যে মিডিয়ার প্রোপাগান্ডায় ভারতীয় সৈন্যরা যদি বাস্তবে এখানে সরে আসে, সরতে দেরি, দখল করতে কিন্তু দেরি হবে না। কাজেই আমাদের প্রথম যে কথা সেটি হচ্ছে যে আসলে সৈন্য সংখ্যা যদি বেশিও হয়, আপনি বলছিলেন যে সৈন্য সংখ্যা বেশি আমরা দেখছি, তারপরেও সেটা কিভাবে আবার কম, এই বিষয়টা যদি একটু এটাই আসলে কিন্তু মৌলিক বিষয়। যে দেখুন, আমরা এক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ভারতের এবং তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যেহেতু বর্তমানে সামরিক শক্তি নিয়ে তুলনাটি হচ্ছে, আমরা আনুপাতিক হারে একটি তুলনায় আনতে চাই, তাহলে আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ভারতের যে সৈন্য সংখ্যা সেটি হচ্ছে ভারতের আয়তনের বিপরীতে 33 লক্ষ বর্গ কিলোমিটার ভারতের আয়তন, এবং সেই আয়তনকে সুরক্ষার ক্ষেত্রে ভারতের সৈন্য হচ্ছে 13 লক্ষ। কাজেই আমরা যদি 33 লক্ষকে 13 লক্ষ দিয়ে ভাগ দেই, তাহলে প্রত্যেকটা সৈন্যের দায়িত্বে 2.5 কিলোমিটার এলাকা সুরক্ষার দায়িত্ব পড়ে। অর্থাৎ ভারতের প্রত্যেক সৈন্যকে ভারতের 2.5 কিলোমিটার এলাকা রক্ষা করতে হবে। ঠিক তার বিপরীতে আমরা যদি বাংলাদেশ এর ক্ষেত্রে আসি, বাংলাদেশের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের সৈন্য সংখ্যা 1,60,000। 1,47,000কে যদি আপনি 1,60,000 দিয়ে ভাগ দেন, সেটা কিন্তু দশমিকে নেমে আসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেক সৈন্যকে এদেশের 0.9 কিলোমিটার এলাকা সুরক্ষা দিতে হবে। একটা বিষয় কিন্তু স্পষ্ট, আমরা যদি এখন দুইটাকে তুলনা করি, তাহলে বাংলাদেশের একটা সৈন্য যতটুকু জায়গার নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে, তার চেয়ে 3 গুণ বেশি জায়গা কিন্তু ভারতের একজন সৈন্যকে কভার দিতে হবে। বাংলাদেশ 3 গুণ এগিয়ে আছে। এটাই কিন্তু কেউ খোলাসা করে। এটা কিন্তু লক্ষণীয় বিষয় যে ভারতের যে আয়তন, সেই আয়তন সুরক্ষার ক্ষেত্রে ভারত বাংলাদেশের চাইতে 3 গুণ পিছিয়ে আছে। বাংলাদেশের একজন সৈন্যকে 1 কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে, সেখানে ভারতীয় একজন সৈন্যকে 2.5 কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে। কাজেই ভারত যেখানে নিজের ভূখণ্ডকে রক্ষা করতে পারছে না, সেখানে তারা বাংলাদেশকে দখল করতে আসবে না, তো অসম্ভব একটি বিষয়। এবার যদি একটা বিষয় বলি, হতে তো পারে এমন যে বাংলাদেশের একজন সৈন্যের চেয়ে ভারতীয় সৈন্যরা অনেক বেশি সাহসী, তারা 2.5 কিলো কেন, তার চেয়ে বেশি জায়গা তারা কভার করতে পারে। আপনি কি এই বিষয়টাতে বড়াইমারির যে ঘটনা 2001 সালের, সেই বিষয়টা টানবেন কিনা? দেখুন, বড়াইবাড়ি, রৌমারি সীমান্তের যে বড়াইবাড়ি গ্রামটি রয়েছে, 2001 সালের 18 এপ্রিল আসলে ভারত তাদের ইতিহাসের স্মরণীয় যেই মারটি খেয়েছিল, ভারতীয় মিডিয়া অথবা ভারতের যারা সাধারণ নাগরিক রয়েছেন, তারা হয়তো একটি ছবির কথা হয়তো তাদের মনে থাকার কথা, সেই ছবিটি এখন এখানে দেখা যাচ্ছে। এই ছবিটি নিয়ে তখন তুলকালাম হয়ে গিয়েছিল। ঘটনা যেটি ঘটেছিল যে ভারতের যে সৈন্য বিএসএফ, তারা কিন্তু 2001 সালের এপ্রিলের 18 তারিখ তারা কুড়িগ্রামের রৌমারি সীমান্ত দিয়ে, বড়াইবাড়ি সীমান্ত দিয়ে তারা হঠাৎ করে বাংলাদেশে প্রবেশ করে এবং বিবিসি বাংলা সহ সমস্ত গণমাধ্যমের যে তথ্য, তাতে ভারতের অন্তত 3 শতাধিক বিএসএফ সৈন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছিল। সেই সময়ে বড়াইবাড়ির যে বিডিআর ক্যাম্পটি রয়েছে, আমরা এখন সেই ক্যাম্পটি দেখতে পাচ্ছি, এই ক্যাম্পে মাত্র 8 জন সৈন্য ছিল। এক্ষেত্রে আমরা মৌলিক কথাটা আগে বলে নিতে চাই যে দেখুন, কোয়ান্টিটি এবং কোয়ালিটি, সংখ্যা এবং গুণগত মান দুটি কিন্তু ভিন্ন জিনিস। আপনি যদি গরু, ছাগল, গাধা, ঘোড়া, খচ্চর এবং মানুষ সবকিছুকে এক পাল্লায় মাপেন, তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন। সেই ভুলটি ভারত করেছিল 2001 সালের 18 এপ্রিল এই বড়াইবাড়ি সীমান্তে। সেখানে যেটি হয়েছিল, তারা 3 শতাধিক বিএসএফ সৈন্য নিয়ে এসেছিল বাংলাদেশের এই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পটি দখল করার জন্য এবং বড়াইবাড়ি গ্রামটি দখল করার জন্য। এবং এরপরের ইতিহাস তো আসলে মোটামুটি সবারই জানা রয়েছে। ইতিহাস কি ছিল সেটা যদি আমরা এখানে দেখি, এখানে ছবি কিন্তু ইতিহাস বলে দিচ্ছে। এবং যারা ভারতীয় মিডিয়াতে, যারা মিডিয়ার স্টুডিওকে আমি যদি বলি যে
যাত্রাপালার মঞ্চে পরিণত করেছে এবং যারা সেখানে সংবাদ উপস্থাপনের পরিবর্তে সার্কাস দেখানো, বানরের মতো লাফালাফি করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে, আপনি দেখবেন তারা কিন্তু বিভিন্ন ছবি নিয়ে খুব তুল কালাম করছে, কিন্তু এই ধরনের ছবি আপনি কিন্তু কোনোদিন সেখানে দেখবেন না, কারণ এখানেই কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটির পার্থক্যটি সেদিন হাতে নাতে ধরা পড়েছিল। ভারতের আরেকটা বিষয়, আমরা তো 8 জন জওয়ানের সাহসিকতার ইতিহাস জানি, 8 জনের পিছনে একজন কৃষকের ইতিহাস ছিল যে ভারতীয় বিএসএফ কে ধোঁকা দিয়ে তথ্যটা বিডিআর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আমরা যদি একেবারে সংক্ষেপে সেই কৃষকের ইতিহাসটা হয়তো অনেকে না জেনে থাকতে পারেন যে ফজরের সময় আসলে সেই কৃষক যখন তার ক্ষেতে চাষ করতে গিয়েছিলেন তখন তিনি দেখতে পেয়েছেন যে 3 শতাধিক বিএসএফ সৈন্য সেখানে রয়েছে এবং তারা তাকে হিন্দিতে প্রশ্ন করছিল যে বিডিআর ক্যাম্পটি কোথায়। তো তখন সে বুঝতে পেরেছে যে তারা আসলে ক্যাম্প দখল করতে এসেছে। তখন সেই কৃষক যে সাহসিকতা দেখিয়েছেন, তিনি ভুয়া বা ভুল একটি ঠিকানা বলে দিয়েছেন যে ওই যে ওদিকে হচ্ছে আপনার বিডিআর ক্যাম্প। তো প্রশিক্ষিত গোয়েন্দার কাজ, সাধারণ কৃষক। তো তিনি একদিকে ভুয়া ঠিকানা দেখিয়ে তিনি সাথে সাথে বিডিআর ক্যাম্পে গিয়ে সংবাদটি জানিয়ে দিয়েছেন এবং বিডিআর এর যারা সদস্য মাত্র 8 জন, তারা ক্যাম্প ছেড়ে চারদিকে পজিশন নিয়ে চতুর্দিক থেকে এমন ভাবে ওত পেতেছিল যে বিএসএফ সৈন্যরা যখন বিডিআর এর আসল ক্যাম্পের খোঁজ পেয়েছে এবং সেই ক্যাম্প পর্যন্ত গিয়েছে, তখন হঠাৎ করে চারদিক থেকে আসলে বিডিআর এর মাত্র 8 জন সৈন্য চারদিক থেকে, আমি আবারও বলছি, বিভিন্ন দিক থেকে এমন ভাবে পজিশন নিয়ে ফায়ার করেছে যে বিএসএফ সৈন্যরা মনে করেছে যে বিডিআর এর সংখ্যা তাদের চাইতেও বহুগুণ বেশি। এবং সেই ইতিহাস 16টা লাশের কথা আমরা জানি, এই 16টা লাশ কিন্তু বাংলাদেশের সীমান্তে ওরা ফেলে গিয়েছে, যেগুলো আমাদের হাতে এসেছে এবং বাস দিয়ে কোনোটাকে আমরা সেই ছবিটা আরেকবার দেখতে চাই। যেহেতু এবং বাংলাদেশের সেনাপ্রধান যেভাবে দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছে, মাঝে মাঝে এই প্রশ্ন আমারই করতে ইচ্ছা করে, এই ইতিহাস কি সত্যি আমরা ধারণ করতে পারলাম? মানে ইতিহাসকে কি যদি সম্মানই যদি না দিতে পারি, তাহলে সেই ইতিহাসের আজকে মূল্যটাই বা কি? শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন হয়তো এত কথা বলতেই হতো না, ভারত বাংলাদেশ একত্রে বিজয় দিবস পালন করতাম সকলে। কিন্তু বর্তমানে ইউনূস সরকার যেভাবে বাংলাদেশকে প্রো পাকিস্তানি একটা রাষ্ট্রে পরিণত করছেন, ঠিক সেখানেই কিন্তু আপত্তি আমাদের। সেখানেই কিন্তু ভারতীয় একটি মিডিয়া এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসাবে বারংবার প্রতিবাদ করতে হয়। কারণ যাদের সঙ্গে লড়ে সেই স্বাধীনতা এসেছিল, তাদের সঙ্গে বন্ধুত্ব করা মানে স্বাধীনতাকে ছোট করা, মুক্তিযুদ্ধকে ছোট করা। কালকে ভারতীয় আর্মির পক্ষ থেকে আরো একটি রিপোর্ট আমাদের সামনে পেশ করা হলো, যা বাংলাদেশের কোনো মিডিয়া সে অর্থে প্রচারই করলো না। কিন্তু সীমান্তে যেভাবে বাংলাদেশ দিনের পর দিন 7 সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা করছে, সেই দৃষ্টিভঙ্গিতে দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় আর্মির পক্ষ থেকে কি জানানো হলো জানেন? একদম বিজয় দিবসের ঠিক আগের দিন তারা বললেন মেঘালয় সীমান্তে অর্থাৎ 7 সিস্টার্সের যে সীমান্ত, সেখানে তারা একটি বাংলাদেশের ড্রোনকে ডিটেক্ট করে কার্যত খতম করে নামিয়ে ফেলেছেন। শুধু এক কথাই যদি ভারতীয় আর্মি এরকম স্ট্যাটাস দিয়ে দিত, আমি হয়তো এই প্রতিবেদন বানাতাম না। কিন্তু ভারতীয় আর্মির পক্ষ থেকে যে প্রেস রিলিজ করা হয়েছে, সেখানে এই ড্রোনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে, সেই ড্রোন সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে এবং প্রমাণ করে দেওয়া হয়েছে এই ড্রোন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে 7 সিস্টার্সকে ঢোকার বা অশান্ত করার চেষ্টা করেছিল। কি শত্রুতা বলুন তো বাংলাদেশের সঙ্গে? দিনের পর দিন তুর্কিশ ড্রোন, এই ধরনের গুপ্তচর বৃত্তি করার জন্য ড্রোন, কোন বিদেশি শক্তি বাংলাদেশকে আজ এরকম ভাবে নাচাচ্ছে তা হয়তো বলার আর অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় সেনা যদি এই বিজয় দিবসের প্রাক্কালে কোনো ড্রাস্টিক বা র্যাডিক্যাল মুভমেন্ট করে, তাহলে কি বাংলাদেশের ক্ষেত্রে এই পুরো বিষয়টা অত্যন্ত গৌরবের হবে? নিঃসন্দেহ নয়। ইতিহাসকে রক্ষা করতে গেলে বর্তমানকে অনেক বেশি সতর্ক হতে হয়। কিন্তু যেভাবে মোহাম্মদ ইউনূস সরকার বর্তমানকে বেপরোয়া করে তুলছে, এরপরে ভারতের পক্ষ থেকেও যদি বেপরোয়া কোনো আগ্রাসী মনোভাব ধারণ করা হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে বর্তমান বাংলাদেশিদের জন্যই কিন্তু খারাপ দিন আসতে চলেছে বা আসতে পারে বলে আমার মনে হয়। মেঘালয় সীমান্তে ভারতীয় আর্মি কি বলেছে? তারা বলেছে বাংলাদেশের চাতক এবং সুনামগঞ্জের উত্তরাঞ্চলে 0 পয়েন্ট থেকে মাত্র 200 মিটার দূরে তারা এই ড্রোনকে দেখতে পায়। যেই ড্রোন ভারতের 7 সিস্টার্সে অন্তর্ভুক্তিকরণ করার একটা চেষ্টা করা হচ্ছিল, অর্থাৎ এলওসি থেকে 200 মিটার দূরে, মানে প্রায় 4 থেকে 5 হাত দূরে এরকম একটা ড্রোন, যেখানে বিএসএফ এই ড্রোনটিকে কড়া হাতে কিন্তু নিজেদের শক্ত ভূখণ্ডে কিন্তু নামায়। মেঘালয়ের আন্তর্জাতিক যে সীমান্ত, সেই সীমান্তে এছাড়া বেশ কিছু চালকবিহীন ড্রোন দেখা যায়, যা ভারতীয় র্যাডারে ধরা পড়ে এবং বিএসএফ এর মুখপাত্র কালকে অফিসিয়ালি প্রেস রিলিজ করে কিন্তু তা স্বীকার করেছে। প্রশ্ন হলো কিসের জন্য চালকবিহীন এই ড্রোন বাংলাদেশের বর্ডার থেকে ভারতের 7 সিস্টার্সকে মেঘালয় সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে? আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, বর্ডারে কি বিজেপি নেই?
বর্ডারে কি বাংলাদেশের সেনাবাহিনী নেই? বিজিবির র্যাডারে কি এগুলো ধরা পড়ে না? কিসের জন্য ভারতীয় র্যাডারে এগুলো ইচ্ছাকৃতভাবে ধরানোর একটা পরিকল্পনা করা হচ্ছে? কেন বিএসএফ কে দিনের পর দিন এই বিষয়ে প্রেস কনফারেন্স করতে হচ্ছে? কেন বিএসএফ কে দিনের পর দিন এই অঞ্চলে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে? ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, একে অপরের ইতিহাস আছে বলে বর্তমানকে আমরা একে অপরকে সুরক্ষিত ভাবি। ঠিক সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চালকবিহীন একাধিক ড্রোন যেভাবে কালকে ভারতে ঢোকার চেষ্টা করলো এবং যেভাবে বিএসএফ কালকে প্রেস কনফারেন্স করতে বাধ্য হলেও নিঃসন্দেহে কিন্তু বিজেপির ক্ষেত্রে ভবিষ্যতের অশনি সংকেত হতে পারে। একটি ড্রোনের একটি আবার নাম্বারও ধরা পড়েছে, যা বিএসএফ এর পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে। নাম্বারটি হলো TB2R1071। এই রকম ড্রোন কিন্তু ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করছে। বিএসএফ বলছে যাদের মূল কাজ হলো গুপ্তচর বৃত্তি করা, সার্ভেলেন্সের আওতায় সেভেন সিস্টার্সকে নিয়ে আসা এবং সেভেন সিস্টার্স বা মেঘালয় সীমান্তে যেরকম কর্মকাণ্ড হচ্ছে সেইগুলোকে পরিমাপ করা এবং সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এই রকম তথ্য যখন বিজেপি কে কালকে বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিজেপি কি বলেছে জানেন? বিজেপি বলেছে আমরা তো বিষয়টা জানতামই না। কিসের জন্য এই পুরো বিষয়টা বিজেপি এড়িয়ে গেল সেটাই একটা বড় প্রশ্ন। পাশাপাশি বাংলাদেশের যে তেজগাঁও এই যে বিমান ঘাঁটি আছে, সেই বিমান ঘাঁটি থেকে নাকি এই ধরনের ড্রোন ওড়ানো হয়েছিল, যা কালকে বিএসএফ অফিসিয়ালি বাংলাদেশে জানিয়েছে। বিজেপি বলেছে এই ধরনের ড্রোন এতটাই আকাশের উপরে উঠছিল বলে আমাদের র্যাডারে ধরা পড়েনি এবং আমরা এই বিষয়টা দেখতেও পাইনি। এটা একটা কথা হলো। ভারতীয় সেনাবাহিনী যেমন তৎপরতার সঙ্গে র্যাডারে ধরছে, ড্রোনগুলোকে শেষ করেছে, নামিয়েছে, তথ্য প্রকাশ করেছে, নাম্বার প্রকাশ করেছে, আর বিজেপি উল্টে বলছে আমরা এত উঁচুতে উঠছিল আমরা দেখতেই পাইনি। ফলে সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তে সব ঠিক আছে ভেবেও সব ঠিক যে দিনের শেষে নেই তা কিন্তু কালক্ষেপে বোঝা যাচ্ছে। রবীন্দ্রনাথ ছোট গল্প সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন, শেষ হইয়াও হইল না শেষ। বিজেপি এবং বিএসএফ এর বর্তমানে সম্পর্ক তলান্তের দিকে পৌঁছায়, একাধিক সীমান্ত মিটিং হয়, মনে হয় এই বোঝায় সবকিছু শেষ হবে। কিন্তু যখনই মনে হয় সবকিছু শেষ হবে, ঠিক তখনই বিজেপি বা বিএসএফ এর পক্ষ থেকে এই ধরনের খবর অফিসিয়ালি আমাদের সামনে আসে, যা নিঃসন্দেহে ভয়ঙ্কর এবং বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার প্রশ্ন হলো, বাংলাদেশ কেন হঠাৎ করে এত বাড়াবাড়ি করছে? কেন সেভেন সিস্টার্সকে তারা অশান্ত করার চেষ্টা করছে? দেখুন, ব্রিক্সের সম্মেলনে ভারত এবং চায়না একত্রে সিদ্ধান্ত নেয় তারা এলওসি অঞ্চলে আর কোনো দাপাদাপি করবে না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি বিশ্বের একমাত্র একটি দেশকে চোখ বন্ধ করে ভরসা করা যায় না, তার নাম চায়না। যখন লাদাখে তারা অশান্ত করতে পারছে না বা চীনা সেনাবাহিনী আগ্রাসন দেখাতে পারছে না ব্রিক্সের সম্মেলন অনুযায়ী, ঠিক তখনই তারা বাংলাদেশকে কাজে লাগিয়ে সেভেন সিস্টার্সকে দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করছে। চীন এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু শেখ হাসিনার সময় থেকে একটু ভালো হয়েছিল, বর্তমানে যেভাবে প্রসারিত হতে শুরু করেছে তা যে মোহাম্মদ ইউনূস সরকারেরই ব্যাকফায়ার হতে পারে কোনোদিন, তা কিন্তু তারা বুঝতে পারছে না। কালকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে চীন থেকে বাংলাদেশ একই সঙ্গে তারা সড়কপথ তৈরি করবে। এবার প্রশ্ন হলো, চীন এবং বাংলাদেশ একই পথে একভাবে কিভাবে সড়কপথ তৈরি করতে পারে? মাঝে ভারতবর্ষ আছে, মাঝে শিলিগুড়ি করিডর আছে, চিকেন স্নেক আছে। এমন কোন রাস্তা চীন এবং বাংলাদেশ নিজেদের মধ্যে ইনভেন্ট করতে পারলো, নতুন করে আবিষ্কার করতে পারলো যে তাদের মনে হয়েছে নতুন করে সড়কপথ তৈরি করা যায়? এই ধরনের একাধিক ঘোষণা আসলে যে ভারতকে চাপে রাখা, তা কিন্তু কালকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অর্থাৎ চীন কিন্তু বাংলাদেশকে কার্যত খেলানোর জন্য ব্যবহার করছে, কারণ চীন যেভাবে বাংলাদেশে একাধিক প্রকল্প নিয়েছে, প্রজেক্ট নিয়েছে, সেই প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে তারাও কিন্তু সন্দিহান। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা চাইছে বিকল্প পরিস্থিতি অনুযায়ী যেভাবে ইউনূস সরকার ধার শোধ করতে পারছে না এবং যেভাবে সুদের পরিমাণ বাংলাদেশের উপর চাপানো হয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে ইউনূসকে কাজে লাগিয়ে ভারতের উত্তর পূর্ব সীমান্ত নর্থ ইস্টকে সেভেন সিস্টার্সকে অশান্ত করার একটা ফন্দি তারা কিন্তু করেছে বলে আমার ব্যক্তিগত অভিমত। পাশাপাশি চীন আরো কিছু কথা বলেছে। তারা বলেছে চীনের রাষ্ট্রপুঞ্জের সাথে বিএনপির একটি মিটিং তারা চায় এবং বিএনপি কালকে এই ধরনের একটি মিটিংও করেছে। নির্বাচন ঘোষণা হবে এই প্রত্যাশায় বিএনপি এই ধরনের পদক্ষেপগুলো নিতে শুরু করে দিয়েছে। লক্ষ্য করুন, তারা প্রথমে ভারতের সঙ্গে মিটিং করেছিল, যখন বুঝলো ভারত শেখ হাসিনাকে অল আউট ব্যাক করবে, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত কখনোই যাবে না, এমনকি জয়শঙ্কর পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিয়েছে বন্ধুদের পাশে থাকবে ভারতবর্ষ, ঠিক তখনই তারা পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করছেন। খালেদা জিয়া ঘরে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকেছিলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করতে শুরু করে দিয়েছেন বিএনপি। অর্থাৎ নিজের মতো করে গুটি সাজানোর চেষ্টা কিন্তু বিএনপি করছে, যা ইউনূস সরকার হয়তো বুঝতেও পারছেন না।
অর্থাৎ ইউনূস সরকারের পিছনে বিএনপি কিন্তু ইউনূস সরকারকে ছুরি মারার জন্য ফুল ফোর্সে ঝাঁপিয়ে পড়েছে। তার প্রথম কারণটি হলো তারা ভারত বিরোধিতা করতে শুরু করে দিয়েছেন। যেই ভারত বিরোধিতা আবেগকে কাজে লাগিয়ে সমন্বয়ক উপদেষ্টারা ক্ষমতা পেয়েছিল, সেই সমন্বয়ক উপদেষ্টাদের জায়গা বিএনপি দখল করতে চাইছে ভারত বিরোধিতা করে, এবং ভারত বিরোধিতার আবেগকে কার্যত বজায় রেখে মানুষের মন জেতার জন্য ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা শুধু বলছেন সেটা নয়, তারা পাকিস্তান এবং চীনের সঙ্গেও দিনের পর দিন মিটিং করছেন। কারণ বিএনপি পোড় খাওয়া রাজনৈতিক দল, তারা জানে ক্ষমতায় আসতে গেলে আন্তর্জাতিক শক্তিকে একজোট করা ঠিক কতটা প্রয়োজনীয়। আর এখানেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু শেখ হাসিনা কিন্তু এখনো ভারতে আছেন, তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে ওয়াকিবহল। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় বসবেন, মোদি, ডোনাল্ড ট্রাম্প, পুতিন ভারতে আসছেন, সব মিলিয়ে বিপক্ষে এক অন্যরকম জোটও যে তৈরি হয়ে গেছে তা হয়তো মোহাম্মদ ইউনূস ধরতেও পারছেন না। আর এই ড্রোন যখন ধরা পড়লো, ঠিক সেদিনই ভারতবর্ষ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট কিন্তু ঘোষণা করে দিল, যা সীমান্তে বাংলাদেশ এবং চীনের ঘুম কেড়ে নিতে বাধ্য। ভারতবর্ষ কি করলো জানেন? ভারতবর্ষ কালকে 12টি SU-30 MKI ফাইটার জেট কেনার জন্য ছাড়পত্র দিয়ে দিল ভারতীয় সেনাবাহিনীকে। পাশাপাশি 100টি K9 ব্রোসেলফ প্রোপেলড হাউজার কেনার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। অর্থাৎ টার্গেটেড এরিয়া স্পষ্ট। 7 সিস্টার্স, যে 7 সিস্টার্সে চীন এবং বাংলাদেশ দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করেছে, যে 7 সিস্টার্সে কালকে ড্রোন ডিটেক্ট করে ভারতীয় সেনাবাহিনী কার্যত শেষ করে দিয়েছে, সেই 7 সিস্টার্সের জন্য নতুন করে 20,000 কোটি টাকার মধ্যে কালকে প্রায় 14,000 কোটি টাকা স্যাংশন করে দিয়েছে ভারত সরকার। যেখানে প্রোপেলড যে হাউজার আছে, সেই হাউজারগুলো প্রত্যেকটি হাউজার 50 টন ওয়েট কিন্তু ক্যারি করতে পারে এবং প্রায় 50 কিলোমিটার দূরত্বে কিন্তু বোমা বা বিস্ফোরক নিক্ষেপ করতে পারে। অর্থাৎ সব মিলিয়ে পাল্টা দেওয়ার ফন্দি ভারতবর্ষ কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে কাজে লাগিয়ে করতে চলেছে। তা একাধিক স্টেপ, র্যাডিক্যাল মুভমেন্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে। 13,500 কোটি টাকার কালকে একটি চুক্তি হয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সঙ্গে ভারত সরকারের, যেখানে বলা হয়েছে এই ধরনের 100টি K9 ব্রুজেসের প্রোপেলড হাউজার তারা 1 বছরের মধ্যে তৈরি করবে। অর্থাৎ বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা শেষ 3 মাসে বারংবার উত্তপ্ত হয়েছে, সেইগুলোকে কড়া হাতে দমন করার জন্য এবার একদম খোদ পররাষ্ট্র দপ্তর লিজ দিয়ে দিল ভারতীয় সেনাবাহিনীকে। এবং খুল্লা এই ধরনের ড্রোন ডিটেক্ট হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীকে তৈরি করতে ভারত সরকার 100% উদ্গ্রীব হয়ে গেছে এবং পাল্টা দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে তা কিন্তু কালকে থেকেই বোঝা যাচ্ছে। পাশাপাশি কালকে আরো দুটো হাইপারসনিক মিসাইল, বলা ভালো আরো যদি গভীরে গিয়ে ভাবেন 3টে হাইপারসনিক মিসাইল কিন্তু টেস্ট করে দিয়েছে ভারতবর্ষ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রত্যেকটি হাইপারসনিক মিসাইলে স্ক্যামজেট ইঞ্জিন আছে, যে ইঞ্জিনগুলো অন্যান্য মিসাইলের থেকে অনেকটা আলাদা এবং এগুলোর গতিবেগ শব্দের থেকে 5 গুণ বেশি। এই স্ক্যামজেট মিসাইল কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো মিসাইলে ব্যবহার করা হয়। এই ব্রহ্মাস্ত্র সুপারসনিক যে মিসাইল আছে সেখানে কিন্তু এই স্ক্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা আমি এর আগের ভিডিওতে দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কের একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ ভারতের সামরিক শক্তি তখনই বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে ঠিক যখন সীমান্তবর্তী এলাকায় চীন বাংলাদেশকে কাজে লাগিয়ে বারংবার অশান্ত করার চেষ্টা করছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে চীনের সাথে বাংলাদেশের পথ চলা ছাড়া আর কোনো উপায়ও নেই। যেভাবে বাংলাদেশ চীনের থেকে এত বিপুল পরিমাণে টাকা নিয়ে বসে আছে, শোধ করতে না পারলে চীন কার্যত বাংলাদেশ গিলে খাবে, ঠিক সেখানে চীনের অঙ্গুলি হিলনের নড়া ছাড়া আর কোনো উপায় তাদের কাছে নেই। পাকিস্তানের উপর তারা ডিপেন্ডেন্ট হয়েছিল, কিন্তু কালকে IMF এর পক্ষ থেকে, বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে তারা পাকিস্তানকে আর নতুন করে ঋণ দেবে না। অর্থাৎ নতুন করে $60 লক্ষ কোটি টাকার ঋণ কিন্তু পাকিস্তানকে আর দিচ্ছে না বিশ্ব ব্যাংক, যাতে নিঃসন্দেহে পাকিস্তান সরকারের মাথায় হাত পড়েছে। যেভাবে দেশের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি চরমে গিয়ে পৌঁছেছে, ঠিক সেখানে পাকিস্তান সরকার ভেবেছিল নতুন করে $200 কোটি এই পরিমাণ টাকা ঋণ নিয়ে সরকার চালাবে। কিন্তু $60 কোটি যখন ঋণ নতুন করে বিশ্বব্যাংক দিচ্ছে না, তখন পাকিস্তান যে সাম্প্রতিককালে এই সরকার যে পতনের মুখে, তা হয়তো আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বুঝতে শুরুই করে দিয়েছেন। আর ঠিক সেখানে মোহাম্মদ ইউনূস ডিপেন্ড করেছিলেন পাকিস্তানের উপর। পাকিস্তানের এই ভয়াবহ, ভারতের মিডিয়া খুব অল্প সময়ের মধ্যেই তীব্রভাবে হামলে পড়বে। বলতে গেলে এই ধরনের একটা অস্ত্র সম্ভবত তুলেই দেওয়া হয়েছে। মাহফুজ ঠিক কি ক্যাপাসিটিতে এখন আছেন আমরা জানি না। উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন এবং ধারণা করা হতো
যে উনি তার মূলত রাজনৈতিক উপদেষ্টার মতো কাজ করতেন। এখন তিনি উপদেষ্টা, তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি এখনো, আমরা ধরে নিতে পারি তিনি একই জায়গায় আছেন এবং একই দায়িত্বে আছেন, কিন্তু আরো বেশি সক্ষমতা নিয়ে। উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা। তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন বিজয় দিবস উপলক্ষে, মানে নানা রকম বিতর্ক উস্কে দেওয়ার মতো ব্যাপার, কি কি বিতর্ক আসতে পারে, কি কি বিতর্ক আমরা করছি, এটার পটেনশিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে, এই আলোচনাগুলো একটু করতে চাই। উনি কি বলেছেন বা লিখেছেন সেই স্ট্যাটাসে, আমি একটু পুরোটা পড়ি, এটি একটু রেকর্ড থাকা দরকার আছে। হেডলাইন হচ্ছে, বিজয় এসেছে তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা সংস্কৃতির যে গড়ন, তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত। ভারত একটা ঘেরাও এবং গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আমরা খেয়াল করি আর 24 ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। তাই আমরা বলছি নতুন ভূগোল বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেয়া রাষ্ট্র দিয়ে হয় না। সাংস্কৃতিক হেজিমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। 71-এর পরে 75 আর 24 দিবার সুযোগ আসার পর আমরা 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এই খণ্ডিত ঘেরাওকৃত গেটো বাংলা নিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এ খাঁচা ছেড়ে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। বাংলাদেশের প্রাণ আজ 24-এ শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে। 24 কেবল শুরু, শেষ বিন্দু নয়। অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন। তবু আমাদের শাহাদাতের উপরে দাঁড়িয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। বিশেষ দ্রষ্টব্য এই ছবিটা ভাসানী আবুল হাশিম, যোগেন মন্ডল, সোহরাওয়ার্দী সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তবিন্দু নয়। 47 হয়ে 71 থেকে 24-এ শেষ নয়, ইতিহাস এখনো অপেক্ষমান। দেখতেই পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেয়া হয়েছে, যেখানে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো এবং অনিবার্যভাবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ ইনক্লুডেড। এখন যে ডিবেট বা আলাপ হচ্ছে সেটা হচ্ছে এই, খুব স্পষ্ট, উনি কোনো রাগঢাক করেননি, উনি খুব স্পষ্টভাবেই লিখে দিয়েছেন যে ভারতের আধিপত্য থেকে, মানে উত্তর ভারতের যে ভূমি, রাদার এই অঞ্চলটা আলাদা এবং এটা অসম্পূর্ণ খণ্ডিত একটা জায়গা, এটা পূর্ণাঙ্গ করতে হবে। কথার মধ্যে কোনো রাগঢাক নেই যে বাংলাদেশের যে ভূমি এবং ভূগোলকেও পরিবর্তন করতে হবে, বন্দোবস্ত লাগবে। যারা শুনেছেন তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন তিনি বাংলাদেশের যে অবস্থা আছে সেটা না বৃহত্তর বাংলা বলে এক ধরনের আলোচনা একটা দীর্ঘ সময় ধরে ছিল। উনি রেফারেন্সও দিয়েছেন, উনি এই মানচিত্রটা ব্যবহার করেছেন অন্যদের কথা বলে, হুইচ ইজ রাইট, কিন্তু তিনি সেটা ব্যবহার করেছেন তার যে কনটেক্সট বক্তব্যের, সেই কনটেক্সটের সাথে এটা খুব বেশি যায় এবং ভারতের বেশ কিছু ভূমি বাংলাদেশ নতুন একটা ভূগোল তৈরি করবে সেরকম একটা কথা আছে। 75-এর কথা উল্লেখ করছেন মুক্তির, আমাদের এই 24-এর সাথে ভারতীয় আধিপত্যবাদ রোধ করার ক্ষেত্রে। সো অনেকগুলো বিতর্ক উস্কে দেওয়ার মতো বিষয় আছে। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এই যে আমরা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভূমিকে আমাদের অংশ হিসেবে দেখাতে পারি কিনা এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে পারি কিনা যে আমরা এটা করতে যাচ্ছি। এটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হচ্ছে। আমরা সম্ভবত এটা জানি যে আমরা কোনো দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা যুদ্ধ পরিস্থিতি তৈরির মতো একটা বিষয়, এটা মোটামুটি স্বীকৃত ব্যাপার। সো আমরা আমাদের একটা মানচিত্র দেখাচ্ছি যেটা ভারতের বিশাল একটা অংশ ভিন্নভাবে দেখানো হয়েছে। এখানে একটা কথা জরুরি যে পরাশক্তিগুলোর মধ্যে এই ধরনের চর্চা আছে, যেমন চায়না তার ম্যাপে অরুণাচল প্রদেশকে তার অংশ হিসেবে বহুবার দেখিয়েছে। এটা ভারত
তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে করেছে আমরা এটা বলবো না। একজন উপদেষ্টা যিনি সরকারের অংশ তো বটেই, এবং ধারণা করা হয় তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তিনি এটা দিয়েছেন, দিয়ে সরিয়ে ফেলেছেন। সুতরাং তিনি যে এটাকে ওনও করেছেন দীর্ঘ সময়, উনি ওন করছেন না তা বলছি না, উনি এটা ধারণা করছেন বা বুঝতে পারছেন বা উনি চাপের মুখে পড়েছেন যে এটা দেওয়া ঠিক হয়নি, কারণ এটার মধ্যে প্রচুর সমালোচনা তৈরি হচ্ছে, উনি সরিয়েও ফেলেছেন। কিন্তু তারপরও সরকারের একজনের পক্ষ থেকে এরকম দেয়া কতগুলো বাজে বিতর্ক তৈরি করবে। আমরা খেয়াল করেছি অনেকেই যে জনাব মাহফুজ সম্পর্কে খুব বাজে একটা প্রচারণা ভারতে আছে, সেটা হলো তিনি হিজবুত তাহরিরের সদস্য। আমি ভিনা সিকরিকে রিপিটেডলি এই কথা এবারকার এই ইসকন ইস্যুতে, চিন্ময় ইস্যুতে যখন প্রচুর আলোচনা হচ্ছে, আমি একদম ক্লিয়ারলি দেখেছি যে ডক্টর ইউনূসের সরকার স্রেফ ফান্ডামেন্টালিস্টদেরকে দিয়ে তৈরি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে জনাব মাহফুজকে বলা হচ্ছে। তো এখন সেই মাহফুজ এবার ভারতের স্টেটের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, উনি একদম রাগঢাক করা ছাড়াই তুলেছেন। এখন কথাটা হচ্ছে এই আলাপগুলো কি আমাদের সমাজে একেবারে নেই? উত্তর হচ্ছে আছে। এই আলাপগুলো আড্ডায় অনেকেই করেন, অনেকেই বলেন, অনেক রকম আলোচনা আসে, অনেক কিছুই আসে। আমাদের সেই 47 দেশ বিভাগের নানা ডিসপিউট আসে, সেটার ভিত্তিতে দেশ কেমন হওয়া উচিত সেটা আসে, নানান আলোচনা এগুলো করে মানুষজন। যে সারা পৃথিবীতে যে ভারতও হয়তো তার যে অখণ্ড ভারতের খোয়াব দেখে, যতটুকু রাষ্ট্রীয়ভাবে দেখা যায়, ব্যক্তিগত পরিচয় তারা অনেক বেশি করে। এমনকি যখন অখণ্ড ভারত নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল তখন কিন্তু তারা ক্ল্যারিফাই করেছিল এটা বলে যে এটা সম্রাট অশোকের সময়ের ভারতের মানচিত্র, মানে তারা সেটাও রাষ্ট্রীয়ভাবে কিন্তু ওন করেনি, সেটা তারা টাঙিয়েছে, ঐতিহ্য হিসাবে টাঙিয়েছে বলে তারা এটাকে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে। যদিও আমরা জানি যে তাদের যে সাংস্কৃতিক আদর্শিক সংগঠন আরএসএস প্রকাশ্যে অখণ্ড ভারতের কথা বলে, কিন্তু ওই যে বললাম সরকারও কিন্তু এটাকে ওন করে না। ফলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে কেউ কেউ বলছেন আবার যে ওর অখণ্ড ভারতের পাল্টা এই ধরনের একটা আলাপও ঠিক আছে। আমরা ভারতের এই ধরনের আচরণের, অখণ্ড ভারতের প্রতিবাদ করবো। আমি নিজে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং যেখানেই প্রসঙ্গ আসে আমি অখণ্ড ভারতের বিরুদ্ধে কথা বলি, সেই প্রতিবাদ আমাদের করে যেতে হবে। কিন্তু আমরা আসলে রিয়াকশনগুলো কিভাবে করব এবং কোন পর্যায় থেকে করব? আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের আবেগ বাঁধ ভাঙা হয়েছে, কারণ আমরা ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি, এটা একেবারেই সত্য কথা। আমরা 24-এ কেন আবার স্বাধীনতার মতো মনে হয়েছে, কারণ আমরা আসলে উপনিবেশে পরিণত হয়েছিলাম ভারতের। স্পষ্টভাবেই আমরা ভারতের উপনিবেশ ছিলাম, শুধু ভারতের না, একটু যোগ করে রাখা ভালো, আমাদের দেশের যারা আওয়ামী লুটেরা তাদের উপনিবেশ ছিল, কারণ এই রাষ্ট্রে সে বসবাস করতে চায় নাই, সে এখানকার সম্পদ নিয়ে কলোনাইজারদের মতো এগুলো সব অন্য দেশে নিয়ে চলে গেছে। সো এই উপনিবেশ থেকে আমাদের মুক্তি হয়েছে বলে আমরা বাঁধ ভাঙা উল্লাস করেছি, ভারতের বিরুদ্ধে নানা রকম রেটরিক ব্যবহার করেছি, এবং আমরা কেউ কেউ ভারতকে হুমকি দিয়েছি যে তার যে শিলিগুড়ি করিডোর, তার যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে, 7 সিস্টার্স, উত্তর পূর্বের রাজ্যগুলোর সাথে মেইন ভারতের যোগাযোগ, সেটার উপরে ভিত্তি করে যখনই হয়েছে আমরা সেটাকে ধরে হুমকি দিয়েছি, আমরা কিন্তু ওটাকে ঝামেলা করে ফেলবো, ওটা করে তোমার 7 সিস্টার্স আলাদা করে দেবো। এরকম নানান আলাপ আলোচনা আমরা স্টুডেন্টরা রেটারিক্যালি করেছে, স্লোগান দিয়েছে, বন্যায় যদি মানুষ মরে চিকেন নেক, মানে 7 সিস্টার্স থাকবে না রে, চিকেন নেক চেপে ধরবো, এইসব কথাবার্তা বলা হয়েছে। আমি তখনও এগুলো নিয়ে বলেছি যে এগুলো রেটারিক্যালিও না বলা ভালো, উচিত না এগুলো বলা, কারণ আমরা কখনোই ভারতের ইনসিকিউরিটি তৈরি করব কোনোভাবেই বাংলাদেশের দিক থেকে হবে ওই তার মানে তার ভূরাজনৈতিক যে ইন্টিগ্রিটি আছে, একটা স্টেটের যে ইন্টিগ্রিটি আছে সেটাই ন্যূনতম ঝুঁকি হবে, এরকম কোনো আলাপও করা উচিত না। কিন্তু এটা হয়েছে, কিন্তু সেটা এক জায়গা যে ছাত্ররা, ইয়াং ছাত্ররা করছে, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনা করছে। আমরা আবারও ভারতকে একটা বাজে ধরনের অস্ত্র তুলে দিলাম, এবং এই ম্যাচুরিটিগুলো মানে আমরা অনেকবার বলেছি আসলে বাংলাদেশ চালানো ইজ নট ইজি, এবং এই পপুলিস্ট অ্যাটিটিউডটাও খুব বাজে হয়েছে। পপুলিস্ট অ্যাটিটিউড এই ভদ্রলোকের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি, এবং উনি অনেক সময় এমন সব মন্তব্য চেয়ারে বসে করেছেন। আমি আগে ওনার একটা স্ট্যাটাস নিয়ে কথা বলেছিলাম যেখানে তিনি যারা পুরনো এবং যারা নতুন তাদের মধ্যে রক্তাক্ত সংঘাতের হুমকি দিচ্ছিলেন বসে। উনি একটা অবস্থান কিন্তু নিয়ে সেই কাজটা করেছেন, একটা উপদেষ্টা সেটা করতে পারেন কিনা সেই আলাপও তখন আমরা করেছি, কিন্তু উনি কাজগুলো ক্রমাগত। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে এই ঝামেলাটা নিয়ে অনেক কথা হচ্ছে, সেনা প্রধানের সাথে ভারতের নেতাকর্মীদের বা ভারতের সেনা প্রধানের, অন্যদিকে সাধারণ মানুষরাও কিন্তু অনেক কথা বলতেছে। বাংলাদেশের একটা মানুষই কিন্তু বসে রয়েছিল না, কারণ সবাই ভারতকে হুমকি দিচ্ছিল, কারণ ভারত কিন্তু বাংলাদেশকে অনেক কিছুই করতো। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশের সাথে অনেক কিছু করতো, জোর জবরদস্তি করতো, প্লাস অনেক কিছুই করতো।
এখন কিন্তু বর্তমানে দেশের মধ্যে ডক্টর ইউনূস রয়েছেন এবং তিনি সাধারণ মানুষকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে মানে কাউকে উচিত শিক্ষা দিতে হয় যদি আপনার সাথে অন্যায় করে। দর্শক শ্রোতা, এইসব বিষয় দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং ডক্টর ইউনূসকে নিয়ে আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আরও একটি বিষয় আছে যে গতকাল 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু অনেকে কথা বলেছিল। অন্যদিকে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কিন্তু এই বিজয় দিবসকে নিয়ে একটা পোস্ট দেয় এবং সেই পোস্টের মধ্যে সে বাংলাদেশের কথা উল্লেখ করে নাই। এটা বলতেছে যে এই বিজয় দিবস নাকি তাদেরও বিজয় দিবস। এইসব নিয়ে আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।